2018 সালের আরেকটি বিনা ভোটের নির্বাচন সেটিকে এমন পাকাপোক্ত করেছে যে অলিখিতভাবে হলেও দেশে একটা রাজতন্ত্র কায়েম করেছে, আওয়ামী রাজতন্ত্র, যে আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না, কোনো এমপির বিরুদ্ধে লেখা যাবে না, কোনো মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট দেওয়া যাবে না। মানে এমন একটা অবস্থা যে তারা আপনার স্বর্গের ফেরেস্তা, তাদের নিয়ে কোনো কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না। তারা নিজেদেরকে দাবি করে জনগণের প্রতিনিধি। প্রকৃত অর্থে যদি তারা আসলে জনপ্রতিনিধি হতেন তাহলে জনগণের সমালোচনা সহ্য করার মতো ক্ষমতা তাদের থাকতো, জনগণের ভালো মন্দ নিয়ে তাদের ভাবনা থাকতো, জনগণের চিন্তা চেতনাকে তারা ধারণ করত। কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় আছেন, সেটা হোক আপনার এমপি, মন্ত্রী, মেয়র, বিভিন্ন লেভেলের যারা জনপ্রতিনিধি আছেন, তারা, আমি আসলে সত্যিকার অর্থে একটা বলবো, তারা তাদের যদি আপনার আসলে মা বাবার সুসন্তান হয়ে থাকেন এবং একজন সৎ চরিত্রবান নাগরিক হয়ে থাকেন, নিজেকে যদি একজন ভালো মানুষ হিসেবে দাবি করতে পারেন, সে কি যার যার পবিত্র ধর্মগ্রন্থ, সেটা আপনার মুসলমানের কোরআন, হিন্দুদের বাইবেল, হিন্দুদের বেদ, খ্রিস্টানদের বাইবেল, এভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ, তারা তো বিভিন্ন ধর্মের অনুসারী, বিশেষ করে নাস্তিকদের সংখ্যাটা তো খুব কম, একেবারেই নগণ্য, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগই তো বিভিন্ন ধর্মের অনুসারী। কাজে তারা কি সেই স্বশা ধর্মীয় গ্রন্থে হাত রেখে বলতে পারবেন যে এই যে বর্তমান সরকার ক্ষমতায় আছে, এটি একটি বৈধ সরকার, এটি জনগণের দ্বারা একটা নির্বাচিত সরকার, এটি একটি জনসমর্থিত সরকার? এই কথা কি কোনো সুস্থ মস্তিষ্কের বিবেক সম্পন্ন মানুষ বলতে পারবেন? পারবেন না। কিন্তু তারপরেও তাদের কথাবার্তা, আচার আচরণে এমন ভাবভঙ্গি দেখায় যে মনে হচ্ছে যে তারা আসলে নির্বাচিত এমপি, মন্ত্রী, মেয়র, নেতা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো দীর্ঘদিন ধরেই এই দেশে এই নৈরাজ্য চলছে। এই নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলার কারণে একটা সময় পর্যন্ত রাজনীতিবিদরাই শুধু টার্গেটে ছিল, ভিন্ন মত এবং বিরোধী দলের নেতাকর্মীরাই হচ্ছে নির্যাতন, নিপীড়ন, দমন পীড়নের শিকার হয়েছে। তারপরে শিকার হয়েছে প্রশাসনের লোকজন। কারণ হচ্ছে প্রশাসনের মধ্যে বড় একটা অংশ রয়েছে যারা দেশপ্রেমিক, সৎসাহসী মানুষ। কারণ তারা মনে করে যে তারা সরকারি চাকরি করছে জনগণের সেবা করার জন্য, কোনো দলের গোলামি করার জন্য নয়, কোনো দলের দাসত্ব করার জন্য নয়। কাজে তারা মনে করে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এবি পার্টি, সিবি পার্টি, সিপিবি বলেন, বাম বলেন, ডান বলেন, সবাই এই রাষ্ট্রের নাগরিক এবং সকলের প্রতি সম আচরণ প্রদর্শন করা, সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখাটা তাদের নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে কিছু কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে আমি মনে করি কিছু নয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় একটা অংশ তারা এই লিবারেল আচরণটা করতে চায়। কিন্তু যারা সরকারের গোলামি করে না, যারা এই মাফিয়াদের দাসত্ব করে না, মাফিয়াদের সাথে হাত মিলায় না, তাদেরকে ওএসডি করা হয়, প্রমোশন দেওয়া হয় না, নানাভাবে তাদেরকে হয়রানি করা হয়, তাদের পরিবারকে অনেক ক্ষেত্রে হয়রানি করা হয়। অনেকের আপনার রিটায়ার্ডের পরেও আপনার দেখা যায় আপনার পেনশন নিয়ে ঝামেলা করা হয়। কিছুদিন আগে একজন সেনা কর্মকর্তা আমরা দেখেছি, আপনার কর্নেল শহীদ নামে ভদ্রলোক, যিনি লন্ডনে থাকেন, তার প্রমোশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা বাতিল করা হয়েছে এবং তার অনেক একটা বড় কাহিনী আছে। আসলে তিনি সরকার বিরুদ্ধে নাকি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন, নানান ধরনের। এখন এই অভিযোগটা আপনার বিদেশে, বিশেষ করে কিছু নির্যাতিত সাংবাদিক, নির্যাতিত প্রতিবাদী মানুষ রয়েছে যারা আসলে এই সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, দমন পীড়ন, এই সরকারের গুন্ডা বাহিনীর অত্যাচারে দেশে থাকতে পারে নাই, তারা বিদেশে আছে। বিদেশে থেকেও তারা দেশের জন্য কথা বলছে, দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে। কিন্তু তারা যেহেতু সত্য কথা বলছে, সে কারণে সরকার এবং এই বিনা ভোটের সরকারের দোসরদের গাত্রদাহ হচ্ছে এবং হয়েছে, যেখানে তারা তাদেরকে নানাভাবে হয়রানি করছে, মামলা দিচ্ছে, নানানভাবে তাদেরকে দেশে আনার আপনার চেষ্টা করছে, নানান ধরনের তালতামশা তারা করে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমার দাবি হচ্ছে যে কর্নেল শহীদ কিংবা ধরেন আরও যদি কেউ অপরাধী হয়ে থাকে, তাহলে সেটা সরকার আপনার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু তাই বলে কারো পেনশন বন্ধ করে দেওয়া, কারো জায়গা জমি দখল করা, কারো জায়গা জমিতে ছাত্রলীগ যুবলীগের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া, কারো বাসা বাড়িতে গিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে হামলা করানো, এই ন্যাক্কারজনক ঘটনা, এটা তো কোনো সভ্য সমাজের নাগরিক, কোনো সভ্য সমাজের মানুষ মেনে নিতে পারে না। এই দেশটা তো মগের মূল্য না যে আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে তাই বলে তারা যাচ্ছে তাই করবে। কিন্তু তারা তাই করছে। কেন করছে, কিভাবে করছে? আমাদের অপারগতার কারণে, আমাদের নির্বুদ্ধিতার কারণে, আমাদের কাপুরুষতার কারণে। কারণ আজকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যারা সরকারি দলের রাজনীতি করেন তাদের মধ্যেও বড় একটা অংশের মানুষ রয়েছে ভালো মানুষ। ছাত্রলীগ, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, সমস্ত অঙ্গ সংগঠনের বড় একটা অংশ মানুষ রয়েছে ভালো। কতিপয় দুর্বৃত্ত যারা দেশটাকে একটা মাফিয়া রাষ্ট্র বানাতে চায়, যারা দেশটাকে ভারতের একটা গোলামী রাষ্ট্র বানাতে চায়, যারা বাংলাদেশকে একটা বিদেশিদের পুতুল রাষ্ট্র বানাতে চায় এবং অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়, এই দুর্বৃত্তের দুষ্টচক্র ছাড়া দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরাই হচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশে একটা শান্তি, সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি আসলে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু তারা পারে না, কারণ এই মাফিয়াদের এতটা জোর, এই মাফিয়াদের এতটা প্রতাপ, এতটা দাপট। আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রথম সারির একটি পত্রিকা হচ্ছে প্রথম আলো। প্রথম আলোর আপনি নানান বিষয় নিয়ে সমালোচনা থাকবে স্বাভাবিকভাবে, ভাই আমাকে নিয়েও নানান ধরনের মানুষের নানান ধরনের সমালোচনা আছে।
এবং আমি সেটাকে এনজয় করি, আমি সেটাকে লেসন হিসেবে নেই। যারা আমার ভালো সমালোচনা করেন সেখান থেকে আমি সংশোধন হওয়ার চেষ্টা করি। আর যারা কিছু মানুষ আছে যাদের আসলে মানে মস্তিষ্কটাই হচ্ছে বিকৃত মানসিকতার, কোনো আপনার ইতিবাচক মানসিকতার পরিবেশে তাদের জন্ম হয় নাই বা বেড়ে ওঠে নাই, যেখানে তাদের মধ্যে শালীনতা, সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল এই চর্চাটা নাই। কাজেই তারা হচ্ছে বিভিন্ন মানুষের পোস্টে, সেটা শুধু আমার পোস্টই নয়, বিভিন্ন মানুষের পোস্টে উগ্র কমেন্টস করে, নেতিবাচক কমেন্টস করে, শুধুমাত্র অযথাই গালিগালাজ করে। এই সমস্ত উগ্রদের কথা তো বিবেচনায় নেওয়া যায় না। তো আমি যে জিনিসটা বলতেছিলাম, অবশ্যই এই মুহূর্তে যারা লাইভে আছেন, বিশেষ করে বাংলাদেশের এই বর্তমান সময় চলমান পরিস্থিতিতে এই কথাগুলো মানুষের শোনা দরকার, বোঝা দরকার। দেশে কি হচ্ছে সেটা গ্রাম শহর থেকে নগর, আবাল বৃদ্ধ বনিতা সকলের জানা দরকার। মূলধারার গণমাধ্যম যেখানে ব্যর্থ হচ্ছে, গণমাধ্যম যেখানে আজকে কাজ করতে পারছে না, সরকার বিরুদ্ধে লিখতে পারছে না, কথা বলতে পারছে না, রাজনৈতিক দলগুলো যেখানে কোণঠাসা, সেখানে আমরা কতিপয় ছাত্র যুবক জনতা আমরা চেষ্টা করছি জীবনের আপনার ঝুঁকিকে উপেক্ষা করেও কথা বলার, মানুষের পক্ষে দাঁড়ানোর। তো যেই কথাটি বলতেছিলাম যে আজকে আপনারা দেখেছেন যে গতকালকে বাংলাদেশের একটি বহুল প্রচারিত এবং বলা চলে যে অন্যতম একটি গ্রহণযোগ্য পত্রিকা এবং আন্তর্জাতিকভাবেও যারা পরিচিত, প্রথম আলো, সেই পত্রিকার একজন সিনিয়র নারী সাংবাদিক, তিনি হচ্ছেন পেশাগত কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়ার ফলে সেখানে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের স্টাফরা, কর্মকর্তারা এই মহিলাকে, মানে এই নারী সাংবাদিককে তারা হচ্ছে হেনস্থা করেছে, লাঞ্ছিত করেছে, তার গায়ে হাত তুলেছে এবং তাকে প্রায় 6 ঘন্টা আটকে রেখেছে এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এবং তারপরে অনেক নাটকীয়তার পরে আমরা দেখলাম যে তাকে আপনার একটা মিথ্যা এবং ভিত্তিহীন মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হলো এবং রিমান্ডের আবেদন করা হয়েছে। এখন এখানে বিশেষ করে যারা এই সিরিয়ার নারী সাংবাদিক নির্যাতনের সাথে যারা জড়িত, যারা নির্যাতন করেছে, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা একটা খোরা যুক্তি দিয়েছে যে এই নারী সাংবাদিক আপনার রোজিনা ইসলাম, তিনি নাকি সরকারের কিছু গোপন নথি বা গোপন কিছু কাগজপত্রের ছবি তুলেছিলেন, যেই ছবিটা আপনার প্রকাশিত হলে আপনার সরকারের সম্মান হানি ঘটবে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তো এটা যদি হয়ে থাকে যে আসলেই এই নারী সাংবাদিক আপনার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিংবা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যদি কোনো কাজ করে থাকেন, তাহলে সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কাজটা কি সেটা সুনির্দিষ্টভাবে এই মন্ত্রণালয়ের এই কর্মকর্তাদের ব্যাখ্যা করা উচিত ছিল, কিন্তু তারা সেটি পারেন নাই। এবং মামলার এজাহারেও যে ধরনের কথা বলা হয়েছে, এটি একটি অস্পষ্ট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে যে একজন সাংবাদিককে হয়রানি করার জন্য যে মামলা দায়ের করেছে সেটি স্পষ্ট। কে এই রোজিনা ইসলাম? রোজিনা ইসলামের কথা আপনাদেরকে একটু জানতে হবে। তাহলে আপনাদেরকে প্রথম আলোর কিছু আলোচিত রিপোর্টের দিকে আপনাদের নজর দিতে হবে। বাংলাদেশের বিদেশি বন্ধুদেরকে মুক্তিযুদ্ধের সম্মাননা দিয়েছিল, সেখানে সোনার ক্রেস্ট দিয়েছিল। সেখানে আপনার এই রোজিনা ইসলামের অনুসন্ধানী সাংবাদিকতাই বের হয়ে উঠে এসেছিল যে সেই ক্রেস্টের 16 আনার 12 আনাই হচ্ছে খাদ বা ভেজাল। মুক্তিযুদ্ধের চেতনাদারী সরকার এইরকম একটা 2 নম্বরই কাজ করলো। এখন এটা কে করেছে, কারা করেছে, কেন করেছে, সেটি বিচারিত হওয়া দরকার। সাংবাদিকরা তথ্য বের করে এনেছে, সরকারকে সহযোগিতা করেছে দুর্নীতির বিরুদ্ধে, কিংবা এই মুক্তিযুদ্ধকে যারা অসম্মানিত করেছে, এই স্বাধীনতা বিরোধী, তো এরাই হচ্ছে বাংলাদেশের বর্তমান স্বাধীনতা বিরোধী, এরাই হচ্ছে আল বদর আল শামস রাজাকার। এদের বিচার হওয়া উচিত ছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা মুক্তিযুদ্ধের আসলে চেতনা বিক্রি করতে পারে এই সরকার, তাদেরকেই প্রমোশন দেয়, তাদেরকেই প্রশ্রয় দেয়। কিন্তু প্রকৃত অর্থে যারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে চায়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়, এই সরকার তাদের বিরুদ্ধেই হচ্ছে অত্যাচার নির্যাতন করছে, তাদেরকে জেলে দিচ্ছে, তাদের উপরেই জুলুম চালাচ্ছে। যেখানে সেই মুক্তিযুদ্ধের আপনার বিদেশি অতিথিদেরকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে ওই দালালরা, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আপনার লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সরকার ব্যবস্থা নিয়েছে সেই রিপোর্ট যিনি করেছে সেই সাংবাদিকের বিরুদ্ধে। এটাই স্পষ্ট এবং এটি তো দেশের মানুষকে স্পষ্ট বার্তা দেয় যে এই সরকার কতটুকু মুক্তিযুদ্ধের চেতনা আসলে প্রকৃত অর্থে ধারণ করে এবং এই সরকারের এমপি মন্ত্রীরা কতটুকু মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। এবার আসেন দ্বিতীয় পর্বে। এই সাংবাদিক এই সাম্প্রতিক সময়ে আরও কিছু রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে তিনি আপনার তুলে ধরেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 1800 আপনার পদের নিয়োগ দিয়ে সচিবরা কোটি কোটি টাকার কামিয়েছে। এক সচিব, উপসচিব এবং একটা বড় সিন্ডিকেটের সাথে জড়িত, তিনি সেই রিপোর্ট করেছিলেন। আচ্ছা, এই সাংবাদিক যদি নৈতিকভাবে আসলে মানে হচ্ছে তার নৈতিকতার যদি স্খলন ঘটত, তিনি যদি 2 নম্বরই সাংবাদিক হতেন, এই রিপোর্টগুলো, তথ্যগুলো ওই সচিব মহোদয়, উপসচিব মহোদয় কিংবা এই সিন্ডিকেটের কাছে পাঠিয়ে যদি বলতেন যে আমাকে 1 কোটি টাকা দেন, নাহলে এই রিপোর্ট আমরা পত্রিকায় ছাপাবো, এই আপনার সেই দালালরা, সেই বাটপাররা, সেই চোররা, সচিব নামের চোর, উপসচিব নামের চোর, জাতির কুলাঙ্গার, ওরা টাকা দিয়ে হলেও কিন্তু আপনার এই রোজিনা ইসলামের মুখ বন্ধ রাখত। কিন্তু রোজিনা ইসলামরা টাকার কাঙ্গাল না, তারা ক্ষমতার কাঙ্গাল না, তারা মানসিক তৃপ্তি থেকে দেশের জন্য, মানুষের জন্য কাজ করে। যে কারণে এই ধরনের অনুসন্ধানী রিপোর্ট তারা করেছে। তার পরবর্তী রিপোর্ট হচ্ছে
বিভিন্ন কেনাকাটায় অনিয়ম, টিকার চুক্তি নিয়ে তিনি বিভিন্ন ধরনের রিপোর্ট করেছিলেন। মূলত এই রিপোর্টগুলো করার ফলেই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে চোর, বাটপার, দুর্নীতিবাজ, অসাধু কর্মকর্তা কর্মচারী রয়েছে, সেটা আপনার সচিব থেকে ড্রাইভার থেকে এমপি, মন্ত্রী যারাই রয়েছেন এই মন্ত্রণালয়ের দায়িত্বশীল এবং যারাই দুর্নীতির সাথে জড়িত, তাদের তিনি চক্ষু শুলে পরিণত হয়েছেন। যে কারণে তাকে আপনার ঝোপ বুঝে কোপ মেরেছেন, যে তাকে ডেকে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, হয়রানি করেছেন এবং তার পরিবারের কাছ থেকে ইতিমধ্যেই অভিযোগ উঠে এসেছে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। কারণ স্বাভাবিকভাবে এই দেশে দু একজন সাংবাদিককে হত্যা করা হলে তো কী হয়, বিচার হয়? কোথায় বিচার হয়েছে? সাংবাদিক দম্পতি সাগর রুনির কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আপনারা ভুলে যাবেন, যেতে পারেন, কারণ আপনাদেরকে প্রধানমন্ত্রী আপনার দপ্তর থেকে ফ্ল্যাট দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, সুবিধা দেওয়া হয়েছে, আপনারা ভুলে যেতে পারেন। কিন্তু সাগর রুনির ছেলে মেঘ ভুলবে না। সাগর রুনির এই পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সাগর রুনির কবর দেখিয়ে দেবে এদেশের প্রতিবাদী জনতাকে, এদেশের বিবেকবান মানুষকে, এদেশের গণতন্ত্রকামী মানুষকে, এদেশের বিবেকবান সাংবাদিককে, যে একটা মাফিয়া সরকারের বিরুদ্ধে, একটা মাফিয়া সরকারের দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এই সাংবাদিক দম্পতি লাশ হয়েছেন, নিজ বাসায় খুন হয়েছেন। এবং ওই কবর থেকে লানত এবং অভিশাপ দিবে ওই সমস্ত দালালদেরকে, যারা সাংবাদিক নামের মুখোশ পরে সরকারের দালালি করছেন, এই বিনা ভোটের মাফিয়াদের গদি রক্ষার জন্য সাংবাদিকতা করছেন। আমি আজকে শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের যে একটা সমন্বিত প্রতিবাদ সমাবেশ ছিল, সেই সমাবেশে আমি বলেছিলাম এবং যে আজকে কোথায় সেই সাংবাদিকরা, সাংবাদিক নেতারা, যে যারা ভিপি নূর যখন আপনার এই যে তথাকথিত টিভি চ্যানেল গণমাধ্যম 71 টিভি, যাদের কাজই হচ্ছে সরকারের পক্ষে একেবারেই নগ্ন দালালি করা এবং এদেশের মানুষের সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের বিপরীতে গিয়ে কাজ করা, সেই টিভি চ্যানেলের বিরুদ্ধে যখন আমরা ব্যক্তিগতভাবে আমরা যখন বলেছিলাম যে আমরা 71 টিভি বর্জন করেছি, তখন বিভিন্ন তথাকথিত নেতারা, দালালরা ভিপি নূরের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করেছে, নানান ধরনের বক্তব্য দিয়েছে এবং আমাদের সংবাদ যেন সাংবাদিকরা না ছাপে, গণমাধ্যমগুলোতে যেন আমাদের কথাবার্তাকে ওইভাবে গুরুত্ব না দেওয়া হয়, নানান ধরনের ষড়যন্ত্র করেছে। এবং এই বিনা ভোটের মাফিয়া সরকারের তো সব কিছুই নিয়ন্ত্রণে, যেখানে তো আজকে শহীদ মিনারে আমরা প্রোগ্রাম করেছি, এখানে ভিপি নূরদের কোনো ছাত্র যুব শ্রমিক সংগঠনের কোনো প্রতিবাদ ছিল না। কয়টা টিভি চ্যানেল দেখেছেন, কয়টা পেপার পত্রিকা দেখেছেন? আরে ভাই, আমরা তো একজন সাংবাদিকের পক্ষে দাঁড়িয়েছিলাম শহীদ মিনারে। 21শে ফেব্রুয়ারির দিন আমরা নোয়াখালীর সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলাম প্রেস ক্লাবে দাঁড়িয়ে। কয়টা গণমাধ্যম কভার দিয়েছে? এ কারণে আজকে আপনারা একটা জিনিস দেখবেন যে আজকে যখন আমরা এই রোজিনা ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই দুর্নীতিবাজদের, এই মাফিয়াদের কারণে তাকে অন্যায়ভাবে যে কারাগারে যেতে হয়েছে, আমরা যখন এর প্রতিবাদ করছি, এটা ঠিক তখন বাংলাদেশের আপামর জনসাধারণ জনগণ কিন্তু বিভিন্নভাবেই গণমাধ্যমের সমালোচনা করছে, সাংবাদিকদের সমালোচনা করছে। যে অনেকে বলছে যে আসলে এই যে রোজিনাদের পরিণতি, এর জন্য সাংবাদিকরা দায়ী, এর জন্য বাংলাদেশের গণমাধ্যম দায়ী। কারণ গণমাধ্যমের একটা অংশ, সাংবাদিকদের একটা অংশ এই বিনা ভোটের মাফিয়া সরকারের দালালি করছে এবং অনবরত করে যাচ্ছে। সেই 2014 সালের বিনা ভোটের নির্বাচন থেকে শুরু করে সে আওয়ামী দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা এবং আগুন সন্ত্রাসকে আপনার বিরোধী দলের আন্দোলনের হিসেবে চিত্রিত করেছিল, বিরোধী দলের উপরে দায় চাপিয়েছিল। এবং এখনও আমরা যখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছি, মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলছি, তখন সেই সব আন্দোলন সংগ্রামকেও ভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যম তুলে ধরে, বিভিন্ন সাংবাদিক অপপ্রচার করে। সবাই না, আমরা বিনয়ের সাথেই বলছি যে সাংবাদিকদের বড় একটা অংশ, আমরা তো দেখেছি ওই তথাকথিত সাংবাদিক নেতারা, সরকারের দালালরা আপনার রোজিনার মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার না হলেও কিন্তু তৃণমূল সাংবাদিক কিংবা যারা মাঠ লেভেলে কাজ করেন বিভিন্ন সাংবাদিকরা কিন্তু সক্রিয় সোচ্চার প্রতিবাদ জানিয়েছেন। গতকালকে রাত্র থেকে শাহবাগ থানার সামনে অবস্থান পালন করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, রিপোর্টার্স ইউনিটিতে দাঁড়িয়েছেন, প্রেস ক্লাবে দাঁড়িয়েছেন। এবং আজকে আমি কিছুক্ষণ আগেই আপনার একটা অনলাইন পোর্টালে নিউজ দেখলাম যে বেশ কিছু সাংবাদিক যারা এই ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তারা আপনার স্বেচ্ছায় কারাবরণের জন্য শাহবাগ থানার সামনে দাঁড়িয়েছেন। এটা অসাধারণ প্রতিবাদ। এই সাহসী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাই। এজন্যই বলছি যে একেবারে সবাই বিক্রি হয়ে যায় নাই ক্ষমতার কাছে, এই মাফিয়াদের দাপটের কাছে সবাই হেরে যায়নি। এখন অসংখ্য সাংবাদিক রয়েছে যারা মেরুদণ্ড দ্বারা উঁচু করে প্রতিবাদ করছে, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য কথা বলছে, কাজ করছে, মুক্ত সাংবাদিক এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য আন্দোলন সংগ্রাম করছে। যে এই প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে আজকে যেভাবে হাত করা আপনার পুড়িয়ে কারাগারে নেওয়া হয়েছে, যেভাবে অন্যায়ভাবে তাকে আটক করা হয়েছে, সাংবাদিকদের এই ধরনের প্রতিবাদের পরেও তাকে ছাড়ে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় বলেছে তারা এই বিষয়টি
নিয়ে খুব কিছু করতে পারবে না, এটি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু করতে পারছে না, অথচ মামলা হবে কি হবে না, আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইস্যুতে কী ধরনের ভূমিকা পালন করবে সেই এখতিয়ার কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে। তার মানে আমরা যে কথাগুলো অনেক আগে থেকেই বলে আসছি এবং লাইভের যে ক্যাপশনটা যে সাংবাদিক রোজিনার সাথে যা হয়েছে, এটা স্পষ্টই আমাদের সামনে বার্তা দেয় এই জাতিকে, স্পষ্টভাবেই কিন্তু আপনার বলে দিচ্ছে যে এই দেশের এই রাষ্ট্রে মাফিয়ারাই এখন শক্তিশালী, মাফিয়াদের উপরে কোনো রাষ্ট্র নাই, মাফিয়াদের উপরে কোনো প্রধানমন্ত্রী নাই, মাফিয়াদের উপরে কোনো মন্ত্রণালয় নাই, মাফিয়াদের উপরে কোনো মন্ত্রী নাই, মাফিয়ারাই সব। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনার এই সাংবাদিক যে সংবাদগুলো পরিবেশন করেছে সেসব দুর্নীতির সাথে অবশ্যই বড় একটা সিন্ডিকেট জড়িত। এর আগে আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে মিঠু সিন্ডিকেটের কথা শুনেছেন, জিকে শামীমদের আপনার এই যে গণপূর্ত মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ে যে টেন্ডার বা আপনার সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কথা শুনেছেন। ঢাকা শহরের ক্যাসিনো কাণ্ড বা ক্যাসিনো যারা নিয়ন্ত্রণ করে সেই আলোচিত যুবলীগের নেতা সম্রাট, নারী ব্যবসার মানে হচ্ছে অন্যতম নেত্রী, আওয়ামী লীগের নেত্রী পাপিয়া, তাদের কথা শুনেছেন। তারা অনেকে জেলে গেছেন, কারাগারে গিয়েছেন, সেখানেও তারা রাজার হালে আছেন। তাদের মন চাইলে তারা নারী নিয়ে জেলখানায় ফুর্তি করছেন, নারী নিয়ে বিনোদন করছেন বা সময় কাটাচ্ছেন, আবার কেউ কেউ অকারণেই হাসপাতালে রাজকীয় প্রোটোকলে আপনার তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। এবং এই রোজিনার আরেকটি আলোচিত রিপোর্ট হচ্ছে আপনার বর্তমান সেনাপ্রধানের ভাই শীর্ষ সন্ত্রাসী জোসেফকে নিয়ে তিনি রিপোর্ট করেছিলেন যে জোসেফ যে হাসপাতালে এসে রাজকীয় জীবনযাপন করছেন এবং রাজকীয় সুবিধা ভোগ করছেন। এবং এই যে জোসেফরা আপনার কিংবা আপনার আমিন হুদারা আপনার কিংবা টাঙ্গাইলের আমানুর রহমানরা, খুনিরা আপনার জেলখানায় থেকেও রাজকীয় সুযোগ সুবিধা পায়, জেলখানায় তাহের পুত্রদের জন্য বিয়ের আয়োজন করা হয়, এগুলো কিভাবে সম্ভব? অবশ্যই একটা বিশাল সিন্ডিকেট, একটা বিশাল চক্রের সাথে জড়িত। এবং এটাই হচ্ছে এই রাষ্ট্রের চরম বাস্তবতা যে এই মাফিয়ারাই এখন এই রাষ্ট্র চালাচ্ছে। সালমান এফ রহমানের মতো দরবেশরা শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা আপনার লুট করে নিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারা মানুষ যখন জীবন মরণের শঙ্কায় দাঁড়িয়ে থাকে, মানুষ যখন বাঁচা মরার প্রহর গুনে, তখন তারা আপনার বাণিজ্যিক ধান্দা খোঁজে, যেখানে মানুষের জীবন রক্ষাকারী টিকা, এই টিকা এই আমাদের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং নাজমুল হাসান পাপনের প্রতিষ্ঠান বেক্সিমকো ভারত থেকে টিকা আনার জন্য মিডিয়া বা যেটা বলে বাংলা ভাষায় দালাল এজেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। সেখানে তারা চাইলে এই করোনাকালীন সময়ে লাভ না করে মানুষের মাঝে এই লাভের অংশ আপনার দান করতে পারতো বা লাভের অংশটা দিয়ে মানুষের মাঝে টিকা নিয়ে আসতে পারতো। কিন্তু আমরা দেখেছি তারা পার টিকায় ৭৭ টাকা লাভ করেছে, প্রায় বোধহয় ৩৮ কোটি টাকা তারা এই টিকায় লাভ করেছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই সরকারের আশপাশে এইসব লুটেরারা, দুর্বৃত্তরা খুঁটি কেড়ে বসেছে। এবং আমাদের সিনিয়র সিটিজেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রায় বলে থাকেন যে এই সরকার এবং প্রধানমন্ত্রীকে ইন্ডিকেট করে বলেন যে তিনি অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজছেন। অর্থাৎ সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বা মাদক নির্মূল করতে চায়, অথচ সরকারের আশপাশের এমপি, মন্ত্রী, আমলারা মাদক ব্যবসার সাথে জড়িত। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, অথচ এই সরকারের 80% আপনার এমপিরা দুর্নীতিতে জড়িত। এই কথা বলছেন এই সরকারেরই ঘনিষ্ঠজন আপনার আব্দুল গাফফার চৌধুরী। কিংবা বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে উঠে আসছে যে আসলে এই সরকারের আপনার এমপি, মন্ত্রীরা, জনপ্রতিনিধিরা কিভাবে টিআর কাবিখা থেকে শুরু করে এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি সেই আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম থেকে শুরু করে বিভিন্ন নেতা নেত্রীরা কিভাবে মাস্ক নিয়ে কেলেঙ্কারি করেছে, কিভাবে পিপি নিয়ে কেলেঙ্কারি করেছে এবং স্বাস্থ্য খাতকে কিভাবে একটা দুর্বৃত্তের খাতে পরিণত করেছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আমরা করাতে পারলাম না। আমরা প্রতিবাদ করেছি। আপনি গত বছর করোনাকালীন সময়ের শুরু থেকেই আপনার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই স্বাস্থ্যমন্ত্রীকে একটা অপদার্থ মন্ত্রী বলে আখ্যায়িত করেছে, একটা দুর্নীতিবাজ মন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছে, একটা অযোগ্য মন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু তারপরেও এই মন্ত্রীর পদত্যাগ করানো সম্ভব হয়নি। সরকার এই মন্ত্রীকে অপসারণ করেনি, কারণ এই সরকার নিজেরাই হচ্ছে ভিতরে ভিতরে দুর্নীতিবাজদের প্রশ্রয়দাতা। এই সরকার হচ্ছে দুর্নীতিবাজদের লালনকর্তা এবং মাফিয়াদের আপনার প্রশ্রয়দাতা। এবং এই মাফিয়াদের মাধ্যমেই এই সরকার এই দেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করেছে। প্রশাসনে মাফিয়ারা রয়েছে, সচিবালয়ে মাফিয়ারা রয়েছে, বিশ্ববিদ্যালয়ে মাফিয়ারা রয়েছে, আলেম ওলামাদের মধ্যে একটা মাফিয়া গ্রুপ এই সরকার সৃষ্টি করেছে। যে আপনারা দেখেছেন কিছুদিন আগে আপনার ভারতের উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্বতাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করেছিল এদেশের আপামর জনগণ,
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতা নেতৃকর্মীরা। সেই আন্দোলনের ফলে, সেই বিরোধিতার ফলে এই সরকার ছাত্রলীগ যুবলীগকে রাজপথে নামিয়ে দিয়েছিল মোদী বিরোধী আন্দোলন ঠেকানোর জন্য এবং মোদী বিরোধী আন্দোলনে সহিংসতা করানোর জন্য। এবং সহিংসতা করে আপনার এই যে হেফাজতের নেতাকর্মী সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে, তাদের উপরে জুলুম করছে, নির্যাতন করছে। এবং বাংলাদেশের এই সময়ের যে প্রতিবাদী সংগঠন, তরুণদের সংগঠন, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদেরও 60 জন নেতাকর্মীকে আটক করেছিল, বেশ কয়েকজনকে টর্চার করেছিল, রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে এবং পুলিশি নির্যাতনের মাধ্যমে তারা যেন রাজনীতি না করে সেজন্য রিমান্ডে কারাগারে তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এবং ভয়ভীতি দেখে এখনও 51 জনকে কারাগারে রেখেছে, এখন পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়নি। এবং এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে ন্যায় বিচারের একটা দৃষ্টান্ত, যে আসলে ভিন্ন মত এবং বিরোধিতার কারণে বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যান্য বিভিন্ন সংগঠন, আমাদের সংগঠন, এসব রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই নিম্ন আদালতে জামিন পাওয়া যায় না হাইকোর্ট ছাড়া। এটা হচ্ছে বাংলাদেশের ন্যায় বিচারের দৃষ্টান্ত। কারণ এই সরকার নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সমস্ত জায়গা আজকে দলীয়করণ করে ফেলেছে, সমস্ত বিচারকদের মধ্যে আজকে ভয়ভীতির সঞ্চার করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি সিনহা সাহেবকে বন্দুকের নল ঠেকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে, ঠিক একইভাবে আজকে যখন এই তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইন, বিতর্কিত কালো আইন, যে আইনটিকে আপনার সাংবাদিক থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনরা বলছেন যে এই আইনটি মানুষের আপনার বাক স্বাধীনতা হরণ করছে, এই আইনটি স্বাধীন সাংবাদিকতা এবং স্বাধীন গণমাধ্যম এবং মুক্ত সাংবাদিকতার পথে অন্তরায়, সেই আইন করে আজকে মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। এই তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব মামলা হয়েছে তার 85% মামলাই করেছে এই বিনা ভোটের মাফিয়া সরকারের দোসররা। এবং বেশিরভাগ মামলা হয়েছে সংবাদকর্মী এবং সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষের উপরে। কিছুদিন আগেই কারাগারে একজন লেখককে হত্যা করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করেই শুধু ক্ষান্ত হয়নি, তাকে হত্যা করেছে। এবং সেই হত্যা নিয়ে যখন দেশ বিদেশের বিভিন্ন মহল আপনার তোলপাড়, যখন এদেশের ছাত্র যুবক জনতা আমরা প্রতিবাদ করতে শুরু করলাম, তখন এই সরকার দেখেন আপনার চাপের মুখে পড়ে কিন্তু আইনমন্ত্রী বলেছিল যে এই আইনটি সংশোধন করা হবে, কারণ তখন বিদেশি রাষ্ট্রগুলো এই দমন পীড়ন নিয়ে সরব হয়েছিল। এবং বিভিন্ন দল মত নির্বিশেষে বিভিন্ন সংগঠনের মানুষের যুগপৎ এবং ঐক্যবদ্ধ একটা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। সরকার বুঝতে পেরেছিল এই আন্দোলন যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে এই আন্দোলনই হয়তো একসময় গণ অভ্যুত্থানের রূপ নেবে, এই আন্দোলনই একসময় গণ আন্দোলনের রূপ নেবে এবং এই মাফিয়া সরকারের পতনের কারণ হবে। সে কারণে সরকার এই মাঝখান থেকে মোদী বিরোধী আন্দোলনের ইস্যু তৈরি করে দিয়ে তৈরি করে না, এই আন্দোলনটাকে কাজে লাগিয়ে ছাত্রলীগ যুবলীগকে সহিংসতা করে আন্দোলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনার নিয়ে আসলো ছাত্রলীগ যুবলীগের হামলা মামলা এবং হেফাজতে ইসলামের তথাকথিত সহিংসতা। আমি বারবার বলেছি হেফাজতে ইসলামের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে আমার দ্বিমত রয়েছে, তাদের অনেক কিছুকে আমি সমর্থন করি না, কিন্তু তাই বলে যেখানে ধর্মীয় ইস্যুর বাইরে হেফাজত যখন একটা রাষ্ট্রীয় বিষয়ে কথা বলেছে, ন্যাশনাল ইন্টারেস্টের একটা বিষয়কে সামনে এনেছে, সেই বিষয়কে অবশ্যই আমি সমর্থন করি। সেই বিষয়ে বিরোধিতা করার কোনো প্রশ্নই ওঠে না। কোনো বিবেকবান মানুষ, কোনো সচেতন নাগরিক এই বিষয়ের বিরোধিতা করতে পারে না, একমাত্র দালাল ছাড়া। হেফাজত তো কোনো ধর্মভিত্তিক বিষয় নিয়ে প্রতিবাদ করে নাই। এই আপনার 26শে মার্চ কিংবা তার পরবর্তীতে হরতাল অবরোধ, তারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে ভারতীয় আধিপত্যবাদের শোষণ চলছে, ভারতীয় আধিপত্যবাদের শাসন চলছে, ভারতীয় আধিপত্যবাদের গোলামি চলছে এবং এদেশের স্বাধীন এবং সার্বভৌম দেশের উপরে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ, রাজনীতি থেকে শুরু করে প্রশাসন, গণমাধ্যম, সমস্ত জায়গা আজকে ভারত তাদের দালাল এবং এজেন্টদের মাধ্যমে আজকে বাংলাদেশকে জিম্মি করেছে, যে কারণে আজকে আমাদের ছাত্র যুব নেতারা আজকে ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, কারাগারে আছেন। এর আগে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে কথা বলেছেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কিন্তু এইভাবে এতজন ছাত্র নেতাকে জেলে যেতে হয়নি। কাজে এটা কি স্পষ্ট মেসেজ দেয় না আজকে এই সরকার ভারতের গোলাম সরকার, এই সরকার ভারতের তাবেদারি সরকার এবং এই সরকার ভারতের একটা পুতুল সরকার, যে ভারতের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে এই সরকার রেহাই দিচ্ছে না। যাই হোক, যেই প্রসঙ্গ বা যে বিষয় আজকে এই হেফাজতের ইস্যু চলে আসলো, যে হেফাজত যখন ন্যাশনাল ইন্টারেস্টের একটা কথা বলো সাম্প্রদায়িক মোদির বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেটাকে আবার অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেন যে তারা হচ্ছে ধর্মীয় সেন্টিমেন্ট থেকে কথা বলেছেন, এই করেছেন সেই করেছেন। আর ভাই যে জায়গা থেকে কথা বলুক না কেন, তা তো মোদির আগমনের বিরোধিতা করেছে। আমরা কেন সেটাকে ওয়েলকাম জানাতে পারছি না, কেন সেটাকে স্বাগত জানাতে পারছি না? কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, আজকে রাজনীতি করার ফলে আজকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কিছু ভাই বোনেরা আজকে এতটাই বিবেকহীন হয়ে যাচ্ছেন, সরকারের মিথ্যাকে তারা সত্য বলে অপপ্রচার করছেন, মানুষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছড়াচ্ছেন এবং ভিন্ন মত এবং বিরোধিতার কারণে মানুষের উপরে হামলা করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন এবং অন্যায়ভাবে মানুষকে হয়রানি করছেন। আমি এর আগে একটা সাক্ষাৎকার বলেছি, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাই বোনদের মনে রাখতে হবে যে পৃথিবীতে কোনো সরকার, কোনো দলই চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারেনি। বিশেষ করে বর্তমান সরকার কচু পাতায় পানির মতো অবস্থা আছে, যে কোনো সময় জনগণ জেগে উঠলে 24 ঘন্টায় সরকার টিকে কিনা সেটার সন্দেহ আছে। সরকার হয়তো সাময়িকভাবে
পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পুলিশের মধ্যে কিছু দুর্বৃত্ত তৈরি করেছে, যে যারা আসলে নিজেদের পেশাদারিত্ব ভুলে, তাদের দায়িত্ব ভুলে তারা আজকে এই মাফিয়াদের রক্ষা করার জন্য জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করছে। জনগণকে মিথ্যা এবং ভিত্তিহীন মামলায় জড়াচ্ছে, অন্যায়ভাবে জনগণের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম সভা সমাবেশে হামলা করছে, জনগণের উপর টর্চার করছে, গণতান্ত্রিক সভা সমাবেশের ব্যানার ফেস্টুন কিনে নিচ্ছে। এই সংখ্যাটা খুব নগণ্য, গুটি কয়েক। তারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের কোটি কোটি টাকা বানিয়েছে, সরকারের কাছ থেকে শত শত কোটি টাকা নিয়েছে, যে তারা সরকারের হয়ে দালালি করবে, জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করবে। এইভাবে বিভিন্ন সেক্টরে সরকার কিছু দুর্বৃত্ত তৈরি করেছে। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের, বিশেষ করে পুলিশ থেকে শুরু করে সমস্ত প্রশাসনের ভাই বোনদের প্রতি সবিনয়ে আমরা আহ্বান রাখবো, আপনারা যাই করেন না কেন নিজের বিবেককে একটা প্রশ্ন করে করবেন, যে আসলে আপনার এই কাজটি দেশের জন্য করছেন কিনা, দেশের মানুষের জন্য করছেন কিনা, গণতন্ত্রের জন্য করছেন কিনা। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করা, সেই স্পিরিটের ভিত্তিতে আপনি কাজ করছেন কিনা। যদি আপনার মনে হয় মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্য হ্যাঁ আমরা এটা করছি, তাহলে আপনার ঠিক আছে। আর যদি আপনার বিবেক বলে যে না, একটা মাফিয়া সরকারের হুকুম পালন করার জন্য জনগণের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে লাঠিচার্জ আমরা করতে পারি না, নিরীহ জনগণকে আমরা হয়রানি করতে পারি না, এটা আপনাদের বিবেকের প্রতি আমার আহ্বান রইল, যে আপনারা এটা চিন্তা করবেন যে আপনারা যে কাজগুলো করছেন, যে অত্যাচার নির্যাতন করছেন, এগুলো আসলে জনগণের জন্য করছেন নাকি কোনো একটা মাফিয়া সরকারকে ক্ষমতায় রাখার জন্য করছেন, একটা অবৈধ সরকারকে দৈত্য দানবে পরিণত করার জন্য করছেন। এবং এটা আসলেই যথার্থ। স্বাভাবিকভাবে বর্তমান যে এই বিনা ভোটের সরকার ক্ষমতা আছে, এই সরকার চাইলেই ক্ষমতায় থাকতে পারতো না। প্রশাসনের সমর্থন ছিল এখানে, সাংবাদিকদের একটা অংশের সমর্থন ছিল, গণমাধ্যমগুলোর একটা অংশের সমর্থন ছিল, যে কারণে আজকের এই বিনা ভোটের মাফিয়া সরকার আজকে ক্ষমতা আছে। এবং এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার বা কথা, যে বলে থাকে আসলে অনেকেই বলছে আসলে আমরা এতটা বুঝতে পারি নাই যে আসলে এই সরকার এতটা ভয়ঙ্কর হবে। আজকে আওয়ামী লীগের লোকজন বলছে যে তারাই অনেকে আসলে এই হাইব্রিড আওয়ামী লীগের কারণে দলে কোণঠাসা, এলাকায় থাকতে পারছেন না, মিথ্যা মামলা আমরা তারাও শিকার। দেখেছেন আওয়ামী লীগের নেতারাই এক আওয়ামী লীগের নেতার আপনার বিরুদ্ধে মামলা দিচ্ছেন, হামলা করছেন। কাজে দেশে আজকে কে নিরাপদ? কেউ নিরাপদ নয়। ছাত্র, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী কেউই নিরাপদ নয়। হ্যাঁ, এখানে বিএনপি একটা আসলে হয়তো এখন আমি বলবো বিএনপি নেতাকর্মীরা একটু সন্তুষ্ট ঢেকুর গিলছেন, যে আসলে আগে শুধুমাত্র বিএনপি জামায়াতের নেতাকর্মীরা অত্যাচার, নির্যাতন, দমন পীড়নের শিকার হয়েছে, এখন কিন্তু সবাই, ছাত্র, যুবক, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী কেউ রেহাই পাচ্ছে না, এমনকি প্রশাসনের লোকজনও রেহাই পাচ্ছেন। কাজেই সকলের প্রতি অনুরোধ থাকবে যে অনেক হয়েছে, যা হয়েছে তো হয়েছে, সেটাকে আর ফেরত পাওয়া যাবে না। আর যেন একটা অন্যায় না ঘটে। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আমি বলবো, বিশেষ করে এই ডিজিটাল যুগে আপনারা এই মাফিয়াদের যে সমস্ত দুর্নীতির খবর জানেন, দুর্বৃত্তায়নের খবর জানেন, দয়া করে আপনারা বিভিন্ন সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে সেগুলো পাবলিকলি প্রকাশ করেন। জনগণ জানুক যে কী হচ্ছে। জনগণের টাকা লুট করে কতিপয় দুর্বৃত্ত বিদেশে সম্পদের পাহাড় করছেন, কানাডায় বেগমপাড়া করছেন, আমেরিকায় বাড়ি করছেন, লন্ডনে বাড়ি করছেন, বিদেশে ব্যবসা বাণিজ্য গড়ে তুলছেন এদেশের জনগণের টাকা নিয়ে। ব্যাংক থেকে রিজার্ভ চুরি করে নিচ্ছেন এই চোরগুলো। আজকে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, চোরের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাংবাদিকরা আজকে কারাগারে, আর চোররা অট্টহাসি মারে, ঔদ্ধত্য দেখায়, দাম্ভিকতার সাথে বলে যে তারা তথ্য চুরি করেছে। কি তথ্য চুরি করেছে? রেহাই পাবেন না। দুদিন আগে হোক আর পরে হোক বিচারের মুখোমুখি হতে হবে। একজন সাংবাদিককে, যেভাবে আরেকজন অতিরিক্ত সচিব আমরা দেখছি, তিনি একজন নারী, এটা ভাবতে আমাদের লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে, যেভাবে গলা চেপে ধরেছেন। এবং আমরা এই সাংবাদিক রোজিনা ইসলামের বোনের ইন্টারভিউতে শুনেছি যে আসলে সেখানে একজন পুলিশের কনস্টেবল, মিজান নামে একজন কনস্টেবল, তিনি নাকি এই সাংবাদিককে বলেছেন যে তুই স্বাস্থ্যখাত নিয়ে অনেক রিপোর্ট করেছিস, তোকে মাটিতে পুঁতে ফেলবো। সেই জায়গা থেকে আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমাদের একটা স্বস্তির বিষয় হচ্ছে যে সাংবাদিক রোজিনা ইসলামের পরিণতিটা সাগর রুনির মতো পরিণতি হয় নাই। এটা একটা সৌভাগ্য, আল্লাহ পাক তাকে রক্ষা করেছে। কারণ সেক্ষেত্রে আমি বলবো যে আজকে বিশেষ করে বাংলাদেশের সাংবাদিক মহলকে, গণমাধ্যম কর্মীদেরকে এই রোজিনার নিপীড়ন, নির্যাতনই যেন হয় শেষ সাংবাদিক নির্যাতন, নিপীড়ন। তাই আপনারা যার যার জায়গা থেকে কলম যোদ্ধারা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলেন, প্রতিবাদের লেলিহান শিখা সারা বাংলাদেশে ছড়িয়ে দিন। এবং আজকে বাংলাদেশের এই সময়ের যে প্রতিবাদী সংগঠন, তরুণদের সংগঠন, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, আমরা আমাদের জায়গা থেকে কিন্তু শহীদ মিনার আজকে বিকাল 3টায় দাঁড়িয়েছিলাম। বৃষ্টির কারণে অনেক কথা বলার থাকলে সেখানে ওইভাবে বলতে পারি নাই। দেখেন, আমাদের 51 জন সহযোদ্ধা আজকে কারাগারে আছে, আমাদের বুকটা ফেটে যাচ্ছে, অনেকের ঘুম হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, মানসিকভাবে অনেকে বিপর্যস্ত। তার মধ্যেও যখন আমরা দেখেছি এইরকমভাবে একজন সাংবাদিককে নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে, জাতির বিবেক, গণমাধ্যমের, আমি বলবো যে গণমাধ্যমকে হাত করা পড়ানো হচ্ছে, গণমাধ্যমকে জেলে পাঠানোর পায়তারা চলছে, আমরা বসে থাকতে পারি নাই। কারণ এটা শুধু প্রথম আলোর সাংবাদিকের কারণে আমরা প্রতিবাদ করি নাই। কারণ আপনারা দেখেছেন এর আগেও আমরা বিভিন্ন সাংবাদিকদের নির্যাতন নিয়ে আমরা প্রতিবাদ করেছি। বিশেষ করে কুড়িগ্রামের
যে সেই ডিসির নির্যাতনে আরিফুল ইসলাম রিগান বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ছিলেন, নোয়াখালীর আপনার মুজাক্কিরের হত্যাকাণ্ড, সাগররুনির হত্যাকাণ্ড, একাধিকবার বিভিন্ন সাংবাদিকের নির্যাতন, নিপীড়ন, দমন পীড়ন নিয়ে আমরা প্রতিবাদ করেছি এবং ইনশাল্লাহ আমরা বলেছি ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সাংবাদিক নির্যাতন নিপীড়নের ঘটনায়, নারী ও শিশুর প্রতি সহিংসতায়, মানবাধিকার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে সবসময় আপসীন ভূমিকায় রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মোদী বিরোধী আন্দোলনের পরে যেটা বলেছি, আমাদের সারা দেশের নেতাকর্মীদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, তারা যারা সংগঠন না করে, রাজনীতি না করে, প্রশাসনকে দিয়ে হুমকি দিচ্ছে। তারপরেও আপনারা দেখছেন ইতিমধ্যে কুমিল্লা, পিরোজপুরে ফিলিস্তিনি ইস্যুতে প্রতিবাদ হয়েছে এবং আগামীকালকে ঢাকায়ও আপনার ফিলিস্তিনি ইস্যুতে যে নাগরিক সমাবেশের আহ্বান করা হয়েছে, সেই নাগরিক সমাবেশেও ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের সক্রিয় প্রতিবাদী অবস্থান থাকবে এবং বিশেষ করে বাংলাদেশের সমস্ত আপনার নিপীড়িত জনতা, গণতন্ত্রকামী জনতা, ধর্মপ্রাণ মানুষ, অসাম্প্রদায়িক চেতনার মানুষ সকলকে আমরা আগামীকালকে সকাল 11টায় শহীদ মিনারে ফিলিস্তিনের প্রতি যে সংহতি এবং ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি যে সংহতি জানাতে যে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশে আপনারা উপস্থিত থাকবেন। সেই সমাজে বাংলাদেশের এই সময়ের যারা বিশিষ্ট নাগরিক রয়েছে, যারা এই বর্তমান মাফিয়া সরকারেরও জেল জুলুম নির্যাতনের মধ্যেও যারা প্রতিবাদ করে থাকে, বিভিন্ন ইস্যুতে রাস্তায় দাঁড়ায়, তারা থাকবে। অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া সাহেব, আজকে তার ছেলে ডক্টর রেজা কিবরিয়া আওয়ামী লীগ করতে পারেন না। আওয়ামী লীগ তাকে আপনার দলে জায়গা দেয় নাই, বা জায়গা দেয়নি সেটাই নয়, ব্যক্তিত্বের জায়গা থেকে, আত্মমর্যাদা থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন নাই। তার বাবার হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগ যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যেভাবে নাটক সাজিয়েছে, দীর্ঘ কয়েক বছর পরে একটা চার্জশিট দিয়েছে ডক্টর রেজা কিবরিয়া, তার ফ্যামিলি সে চার্জশিট প্রত্যাখ্যান করেছেন। এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির একটা বাস্তবতা। কাজে আজকের যারা আওয়ামী লীগ করছেন, বিভিন্ন পর্যায়ে রাজনীতি করছেন, তাদেরকে বলবো একটু আশপাশের পরিস্থিতিটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, এটা একটা নির্মম নিষ্ঠুর পতনের দিকে এই সরকার আগাচ্ছে। কাজেই আপনাদেরকে দেশে থাকতে হবে। কিছু বড় বড় নেতা ধরেন এই শামীম ওসমানের মতো নেতারা খেলা হবে, বিশাল বিশাল বক্তব্য দেয়, সরকার পরিবর্তন হলে কিন্তু তারা দেশে থাকে না, তারা কানাডা, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে পালিয়ে বেড়ায়। কাজে এই সমস্ত নেতাদের দাম্ভিকতায় এবং এই সমস্ত নেতাদের কথায় আপনার মানুষের মাথায় বাড়ি দিচ্ছেন, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছেন, মানুষকে হয়রানি করছেন, এর কিন্তু খেসারত আপনাদেরকেও দিতে হবে। আমরা চাই না যে এদেশে প্রতিহিংসার রাজনীতি অব্যাহত থাকুক, প্রতিহিংসার রাজনীতির বলি সাধারণ মানুষ হোক। সে কারণেই বলছি, বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকদেরকে, দীর্ঘদিন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যারা সাধারণ মানুষ, ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী যাদের সাথে জুলুম করেছেন, ক্ষমা চান। একটা সহনশীল সম্প্রীতির রাজনীতি গড়ে তোলার জন্য বিশেষ করে সরকারি দল যেহেতু আপনারা আপনাদের পক্ষ থেকেই একটা উদারতার পরিচয় দেন, সকলের সাথে মতবিনিময়, আড্ডা, আপনার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। একসময় ছিল রাজনীতির বাইরেও মানুষের মধ্যে একটা সামাজিক সম্পর্ক ছিল, সামাজিকতা ছিল, আজকে সেটা নাই, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনের মধ্যে। কারণ তারা মনে করে যে তারা যদি আওয়ামী লীগ করে অন্য দলের সাথে সম্পর্ক রাখে, অন্য দলের মানুষের সাথে কথা বলে, ছবি তুলে, তাহলে তাদের রাজনীতি টিকবে না, তাদের বিরুদ্ধে অপপ্রচার হতে পারে। এর নাম রাজনীতি। মানুষের সামাজিকতা ভুলিয়ে দিচ্ছে, মানুষকে হিংস্র বর্বর জন্তু জানোয়ারে পরিণত করছে। যে রোজার সময় ইফতার বিতরণ করছে তার উপরে হামলা করছে, ত্রাণ বিতরণ করতে তার 600 মানুষের পাশে, সেখানে হামলা করছে। তো এই যে আজকের দেশের যে এই পরিস্থিতি, মূল কথা হচ্ছে যে আমরা বলছি এই পরিস্থিতি একদিনে তৈরি হয় নাই, এমনি এমনি তৈরি হয় নাই। এই পরিস্থিতির জন্য আমরা দায়ী। কারণ আমরা যদি সেই 2014 সালের আপনার বিনা ভোটের সরকার যখন জোর করে রাষ্ট্র ক্ষমতা আসলো, আমরা যদি সেদিন প্রতিবাদ করতাম যে কোনো বিনা ভোটের সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, অবৈধ সরকারকে আমরা মানি না, মানব না, তাহলে আজকের এই সরকার আজকে এইভাবে মানুষের উপর জুলুম করতে পারতো না, নির্যাতন নিপীড়ন করতে পারতো না, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আপনার একটা মাফিয়া রাষ্ট্র হিসেবে তুলে ধরতে পারতো না। আমরা সেদিন করিনি, কারণ অনেকে ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপির ক্ষমতায় আসবে, তাই আমরা সেদিন প্রতিবাদ করে নাই। কিন্তু আজকে যারা ক্ষমতায় আছে তারা বিএনপির থেকে খুব ভালো কিছু করছে। হ্যাঁ, আমি স্বীকার করছি, বিএনপি মানুষের উপরে জুলুম চালিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কিন্তু আওয়ামী লীগের মতো এতটা দুর্বৃত্তায়ন করেনি। বিএনপির আমলেও আজকে প্রথম আলোগুলো ঘেটে দেখেন, প্রথম আলো কী ধরনের রিপোর্ট করেছে, অন্যান্য পত্রিকাগুলো বিভিন্নভাবে তারা কথা বলেছে, কাজ করেছে। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টস, সেই 100 বর্ষ আগের আইন, ব্রিটিশ আইন দিয়ে এই আমলে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করছে। ব্রিটিশ আমলে তো দেশের রাজতন্ত্র ছিল, আজকে কি আওয়ামী লীগ দেশের রাজতন্ত্র কায়েম করতে চায়? তাই 1923 সালের অফিসিয়াল সিক্রেট আইন দ্বারা আজকে বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, আলোচিত সাংবাদিক, একজন গ্রহণযোগ্য সাংবাদিক, একজন সম্মানিত সাংবাদিক, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আজকে হয়রানি করা হচ্ছে দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য, মাফিয়াদের রক্ষা করার জন্য। এই মাফিয়া রাষ্ট্র এইভাবে
এই জায়গায় আসার পেছনে আমাদের অনেকেরই দায় রয়েছে। কাজে যাদের দায় রয়েছে তারা আয়নায় নিজের চেহারাটা দেখুন যে আপনারা কি করেছেন। গণভবনে যে তেলবাজি করেছেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী, দেশ আজকে আপনার উন্নয়নের উড়াল সড়কে চলছে, এই তেলবাজি করে আজকে সাংবাদিকতার 12টা বাজিয়েছে ওই কুলাঙ্গাররা। ওদেরকে জাতি ক্ষমা করবে না, ওদেরকে জাতি ধিক্কার জানায়, ঘৃণা করে। আজকে একটা প্রশ্ন করতে পারে নাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কেন কুষ্টিয়ার আদালতে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসে হামলা করেছে। প্রশ্ন করতে পারে নাই যে মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আবুল আসাদ সাহেব একজন সম্পাদক, তিনি যে পত্রিকার হোক না কেন, যদি তিনি কোনো অপরাধ করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু ওই ভুইফোর সংগঠন, ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী সংগঠন, সন্ত্রাসীদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ কিভাবে আবুল আসাদ সাহেবের কলার ধরে, কিভাবে চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে, কেন সাংবাদিকের উপরে দমনপীড়ন করা হচ্ছে, কেন সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। এই কথাগুলো যদি আমাদের সাংবাদিক সম্পাদকরা, মালিক পক্ষ যদি জোরে গলায় বলতে পারতো, আজকের এই পরিণতি দেখতে হতো না। কাজেই সকলকে বলবো যে অন্তত যা অতীতে হয়েছে হয়েছে, এখনো সময় আছে এই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, এই গুন্ডাতন্ত্রের বিরুদ্ধে, এই অবৈধ ভোটারবিহীন সরকারের জুলুমের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। দেশের সুশাসন প্রতিষ্ঠায় যার যার জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করতে হবে। সে হোক সাংবাদিক, সে হোক শিক্ষক, সে হোক ছাত্র। তাতে যদি আমাদের জীবন দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, আমাদেরকে সেই মানসিক প্রস্তুতি নিয়েই কথা বলতে হবে। সেই মানসিক প্রস্তুতি নিয়েই এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদেরকে শপথ নিতে হবে। নাহলে আজকে রোজিনা, কালকে আপনার মুজাক্কির, পরশু অমুক, তরশু তমুক, সবাই হচ্ছে ভুক্তভোগী হব। এটা একটা চরম বাস্তবতা যে আজকের গণমাধ্যমের দেখা যায় আসলে বেশিরভাগ মালিকই হচ্ছেন আপনার সরকারি দলের এমপি, মন্ত্রী, ব্যবসায়ীরা। সম্পাদকদের অনেকেই আছেন সরকারের সাথে সখ্যতা রেখে আসলে আপনার তার হাউস পরিচালনা করতে চাচ্ছেন, যেখানে তারা এমন কাজ করতে চায় না যেখানে সরকার বিরাগভাজন হয়। তার মধ্যেও কিছু সাহসী সাংবাদিকের যে প্রতিবাদ, সেটি সত্যিই আমাদের মনে আশা জাগায়, আমাদেরকে প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করে, প্রতিবাদ করতে সাহস যোগায়। যেমন আজকে আপনারা দেখেন, আপনার এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনার এই রোজিনাকে হয়রানির প্রতিবাদে এবং তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এর প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিটে যারা কাজ করে সেই সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বর্জন করেছে। আমি বলবো অসাধারণ প্রতিবাদ, এবং যারাই সাহস দেখিয়েছেন তাদের প্রতি আমি স্যালুট জানাই। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, শুধুমাত্র লোক দেখানো একদিনের প্রতিবাদ নয়। এই রোজিনা ইসলামকে যে সমস্ত কুলাঙ্গাররা নির্যাতন করেছে, রোজিনার গায়ে হাত তুলেছে, তাকে নির্যাতন করেছে, ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আপনারা কেউ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো খবর প্রকাশ করবেন না, প্রচার করবেন না। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, স্বাস্থ্যমন্ত্রী আপনাদের পায়ে পড়ে ক্ষমা চাইবে, কিন্তু আপনাদের সেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আমি জানি আপনারা চাইলেও দেখা যাচ্ছে, ওই যে বলেছি গণমাধ্যমের মালিক তো এখন সরকারি দলের নেতা নেত্রীরা বেশিরভাগ ক্ষেত্রেই, এবং অনেক সাংবাদিক কিংবা সাংবাদিক তথাকথিত নেতাদের অনেকে আছেন যারা সরকারের সাথে আপোষ করে সুবিধা নিতে চায়। কেউ প্লট নিতে চায়, কেউ ফ্ল্যাট নিতে চায়, কেউ অনুদান পেতে চায়। সেক্ষেত্রে তারা আপনাদেরকে বাধা দিবে। কিন্তু আপনারা স্পষ্ট দাবিতে অটুট থাকুন যে রোজিনার মতো অনুসন্ধানী সাংবাদিককে যারা নির্যাতন করেছে, তার সাথে যারা অসদাচরণ করেছে এবং তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যারা আপনার সচিবালয়ের মতো একটা সুরক্ষিত জায়গায় তার উপরে হামলা চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং এই ঘটনার কারণে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য সচিব তাদেরকে পদত্যাগ করতে হবে। আপনারা যদি এই দাবিতে ঐক্যবদ্ধ থাকেন এবং যদি আপনারা অটুট থাকতে পারেন, আমি বিশ্বাস করি এদেশের আপামর ছাত্র জনতা, রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক কর্মী সবাই আপনাদের পাশে থাকবে এবং বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবে। এই আমরা কমিটমেন্ট আপনাদেরকে দিতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিশেষ করে দেশের এই চলমান পরিস্থিতিতে আসলে আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে হবে। তাই আপনারা, আমি বলবো যে দলের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আমাদের কথা বলাটা, আমাদের প্রতিবাদ করাটা দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, ভোট ডাকাতের বিরুদ্ধে, অবৈধ সরকারের বিরুদ্ধে, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নয়। কাজেই ভুলভাবে কেউ আমাদের ব্যাখ্যা বিশ্লেষণকে নেবেন না। এতক্ষণ যারা লাইভের সাথে ছিলেন, লাইভটি শেয়ার করে সকলকে আমাদের আজকের এই আলোচনা শোনার ব্যবস্থা করে দেবেন, আমাদের বার্তাগুলো সকলের কাছে পৌঁছে দেবেন। এবং সর্বশেষ যেই আহ্বানটি রেখে শেষ করতে চাই, আমি গতকালকে আপনার আমাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম এবং অনেকে আসলে আমার কাছেও বলেছিলেন যে আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ভাইরা যারা গ্রেপ্তার তারা কেমন আছে এবং তাদেরকে আপনার কী অবস্থায়। সেক্ষেত্রে আমরা বলেছি যে তাদেরকে আমরা রাজনৈতিকভাবে চাপ তৈরির পাশাপাশি আইনগত যেভাবে তাদেরকে মুক্ত করা যায় সেই প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করছি। এবং যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং যারা আসলে সহযোগিতা করতে চান বা অনেকে আমার কাছে ব্যক্তিগতভাবে বিকাশ নাম্বার চেয়েছেন, অনলাইনে বিভিন্নভাবে সহযোগিতা করতে চেয়েছেন, তাদেরকে বলবো আমার এই পেজের উপরেই দেখবেন একটা পিন পোস্ট করা আছে, সেখানে বিকাশ রকেট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও দেওয়া
আছে, আপনারা চাইলে আমাদের সহযোদ্ধাদের জন্য আপনারা সেখানে আপনারা সহযোগিতা পাঠাতে পারেন। এবং আসলে আজকের এই প্রথম আলো কিংবা অমুক পত্রিকা তুমুক পত্রিকা নয়, রোজিনা কিংবা অমুক তমুক নয়, আজকে আমরা একজন সাংবাদিকের সাথে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছি, তার প্রতিবাদ জানাই। কারণ আজকে আমরা যদি এই প্রতিবাদ না জানাই তাহলে আসলে দেখা যায় এই মাফিয়ারাই সফল হবে। কারণ আজকের এই সরকারের প্রত্যেকটি সেক্টরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে দুর্নীতি এমনভাবে বাসা বেঁধেছে যে দুর্নীতিবাজরাই আজকে সবচেয়ে শক্তিশালী। যেখানে শাহেদদের মতো বাটপাররা পাঞ্জাবি পাল্টাই পাল্টাই রাষ্ট্রপতির বাসায় দাওয়াত খেতে যায়, পাপিয়া কিংবা সাবরিনার মতো আপনার বাটপাররা করোনার ভুয়া সার্টিফিকেট দেয়, এমপি মন্ত্রী সচিবদেরকে নারী সাপ্লাই দেয়। আমরা রিমান্ডে শুনেছিলাম যে পাপিয়া বলেছিল তার ডেরায় অনেকেরই যাতায়াত ছিল, মন্ত্রী সচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন বেশ কয়েকজনের নাকি তালিকা রয়েছে। সেই তালিকাকে আমরা আজকে পর্যন্ত জানতে পারছি না। কারণ যখন কোনো ঘটনা ঘটে সেটা নিয়ে হইচই হয়, আবার ঘটনা চাপের নিচে পড়ে যায়। তাই আমি আজকে সমস্ত সাংবাদিক, বাংলাদেশের বিবেক সম্পন্ন নাগরিক, গণতন্ত্রের সৈনিকদেরকে আমি একটা কথা বলবো যে আসলে এই সরকার রাজনৈতিকভাবে বিভিন্ন দল এবং দলের মানুষ, বিভিন্ন সংগঠন, ব্যক্তিকে তো কোন ঠাসা করে রেখেছেই। এখন যে সংবাদ মাধ্যম যে টুকটাক যতটুকু সরকারের দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন নিয়ে কথা বলছে, প্রতিবাদ করছে, সেইটুকু আসলে টুটি চেপে ধরতে চায়। এবং বিশেষ করে এই যে সরকারের অব্যবস্থাপনা, নেতাকর্মীদের লুটপাট, দুর্নীতি নিয়ে প্রতিবাদ করতে এই যে 2-4 জন অনুসন্ধানী সাংবাদিক কাজ করছে, তাদের মনে ভীতি সঞ্চার করার জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য এইভাবে সাংবাদিকদেরকে হয়রানি করছে। তাই আমরা রোজিনার পাশে দাঁড়িয়েছি এবং আমরা স্পষ্টভাবেই বলেছি আর কোনো সাংবাদিককে হয়রানি করা হলে আমরা প্রত্যেকটা সাংবাদিকের পক্ষে এদেশের ছাত্র, যুবক, জনতাকে নিয়ে রাজপথে দাঁড়াবো। আমাদের সেই প্রতিবাদে আপনাদেরকে সামিল হওয়ার আহ্বান জানাই। এবং একটা কথা বলে শেষ করবো, চকরিয়া প্রেস ক্লাবের একজন আপনার আসলে সাংবাদিক, তিনি আমার কাছে একটা মেসেজ পাঠিয়েছিলেন যে আসলে তিনি স্থানীয় এক যুবলীগের নেতা, তিনি আপনার গাছ কাটছে, বনভূমি উজাড় করছে, অবৈধভাবে বালু উত্তোলন, বালুর মাধ্যমে পরিবেশ দূষণ করছে, এই টিউজগুলো করেছে। এবং সে কারণে ওই যুবলীগ নেতার আপনার নেতৃত্বে তাদের উপরে হামলা হয়েছিল 3 জন সাংবাদিকের উপরে। তারা থানায় মামলা করেছিল, কিন্তু সেই মামলার আসামিদেরকে না ধরে উল্টো ওখানকার এই চকরিয়া থানার ওসি এবং স্থানীয় এমপি এবং এই বিনা ভোটের এমপি এবং তার সহযোগী দুর্বৃত্তদের আপনার সহযোগিতায় সেই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রচেষ্টা চলছে। এবং সেই সাংবাদিক আমার কাছে বলেছে, ভাই ওই যার বিরুদ্ধে তারা মামলা দিয়েছিল, ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, এলাকার চাঁদাবাজ, তার বউকে দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করিয়েছে। কাজে এইভাবে আপনার ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সাংবাদিকদেরকে হয়রানি করা হচ্ছে, দমন-পীড়ন করা হচ্ছে। তাই আমি বলবো যে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মুক্ত সাংবাদিকতার জন্য এই অফিসিয়াল সিক্রেটস, ব্রিটিশ আইন কিংবা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন বাতিল করতে হবে। এবং আগামী বৃহস্পতিবার আমি যে টিম উইথ বিপিনুর একটা পেজ থেকে আমরা যে সমসাময়িক বিষয় নিয়ে একটা প্রোগ্রাম করি, জনতার কথা নামে, বৃহস্পতিবার সেই প্রোগ্রামটি করব আমরা সাংবাদিক নির্যাতন নিপীড়ন নিয়ে। তাই সারা দেশের সাংবাদিক যারা নির্যাতিত, নিপীড়িত, তারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন বা আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন কোথায় কোথায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হচ্ছে, কোথায় কোথায় সাংবাদিকরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ আমার, আপনার, আমাদের সকলের। আপনার যেটা বলে যে আপনার ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এবি পার্টি, সিপি পার্টি, সিপিবি, বাম, যাই করেন না কেন, আমার দল করেন না কেন, আপনাদেরকে এই একটা কথা মনে প্রাণে ধারণ করার জন্য আহ্বান জানাই। অন্ধভাবে দল করবেন না, অন্ধভাবে কোনো নেতার সমর্থন করবেন না যে উই আর প্রাইম মিনিস্টার ম্যান, প্রাইম মিনিস্টার অপরাধ করলে আমরা তার ম্যান। এই সমস্ত দালালি, অন্ধভাবে রাজনীতি করলে দেশের মানুষের কোনো কল্যাণ হবে না। বরঞ্চ প্রত্যেকটা রাজনৈতিক দলের ভালোকে ভালো বলেন, মন্দকে মন্দ বলেন। এবং দেশে যেভাবে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্ত করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারি, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য সবাইকে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক সংগঠনের সাথে, রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো লাইভে শেষ করছি। এবং যা আপনি যে সংগঠন করেন না কেন, যার যার জায়গা থেকে এই ধরনের জুলুম, অন্যায়, নিপীড়নের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করবেন, নিজের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।